নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটু থামুন বন্ধুরা, একটা প্রশ্নের উত্তর নিজেরাই নিজেদেরকে দিন। ধরুন আপনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি জনগণের ভোটে নির্বাচিত, লক্ষ লক্ষ মানুষ আপনাকে বিশ্বাস করে ক্ষমতায় পাঠিয়েছে এবং একদিন সকালে কোনো আদালতের চূড়ান্ত রায় ছাড়াই কোনো দোষ প্রমাণিত হওয়ার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকজন আপনার দরজায় এসে দাঁড়ালো, আপনাকে গ্রেপ্তার করা হলো, বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলো। তারপর 30টা দিন পার হলো আর 31 নম্বর দিনে সক্রিয়ভাবে আপনার মুখ্যমন্ত্রী কুর্সি একেবারে শূন্য। না কোনো অনাস্থা প্রস্তাব, না কোনো বিধানসভায় ভোট, না কোনো জনগণের মতামত, শুধু একটি আইন, একটি বিল, যেটা পাশ হলে গণতন্ত্রের নামে গণতন্ত্রকেই কবর দেওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে এবং সেই বিলটি এখন সংসদের বাদল অধিবেশনে পেশ হতে যাচ্ছে। বন্ধুরা, আজকে আমি এমন একটি বিলের সমালোচনামূলক বিশ্লেষণ করব যা যদি আইনে পরিণত হয় তাহলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে চিরতরে বদলে দিতে পারে এবং সেই পরিবর্তন কারা চাইছেন, কেন চাইছেন এবং এর পেছনে আসল রাজনৈতিক এজেন্ডা কি সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো। কারণ এই সময় চুপ থাকা মানে সহ্য করা এবং সহ্য করা মানে সমর্থন করা। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরুই করা যাক। প্রথমে বুঝি বিলটা আসলে কি বলছে। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 75, 164 এবং 293 এই তিনটি অনুচ্ছেদে বড় ধরনের সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হচ্ছে এই বিলের মাধ্যমে। এই অনুচ্ছেদগুলো কি নিয়ে? এগুলো মূলত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের নিয়োগ ও পদচ্যুতির বিষয়টি নিয়ন্ত্রণ করে এবং প্রস্তাবিত সংশোধনীতে বলা হচ্ছে যদি কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী এমন কোনো মামলায় গ্রেপ্তার হন যেখানে 5 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে এবং বিচার বিভাগীয় হেফাজতে টানা 30 দিন থাকেন, তাহলে 31 নম্বর দিনেই তার পদ স্বয়ংক্রিয়ভাবে একেবারে শেষ। একটু ভাবুন এই কথাটার মানেটা কি। বিচার বিভাগীয় হেফাজত মানে কিন্তু দোষী প্রমাণিত হওয়া নয়। বিচার বিভাগীয় হেফাজত মানে হলো আদালত এখনো বিচার করছে, মামলা চলছে, হয়তো আপনি নির্দোষ, হয়তো প্রমাণ নেই, হয়তো আদালত শেষ পর্যন্ত আপনাকে মুক্তি দেবে, যেমন দিয়েছিল হেমন্ত সোরেনকে, যেমন দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু ততক্ষণে আপনার পদ গেছে, আপনার দলের সরকার হয়তো ভেঙে পড়েছে, হয়তো বিধায়করা ভয় পেয়ে বা প্রলোভনে পড়ে দল বদলে ফেলেছেন এবং যখন আদালত আপনাকে নির্দোষ বলবে তখন আপনি হয়তো আর রাজনীতিতে ফিরতে পারবেন, কিন্তু যে রাজ্য হারিয়েছেন সেটা ফেরত পাবেন না। যে জনগণের রায় ছিল আপনার পক্ষে সেই রায়ের মূল্য থাকবে না। এটা কি বিচার? এটা কি গণতন্ত্র? নাকি এটা একটা সুচতুরভাবে সাজানো ফাঁদ? সরকার পক্ষের সবচেয়ে বড় যুক্তি হলো এই বিলটি নিরপেক্ষ। এটা শুধু বিরোধীদের জন্য নয়, প্রধানমন্ত্রীও এর আওতায় পড়েন, কেন্দ্রীয় মন্ত্রীরাও এর আওতায় পড়বেন। বাহ, কি অসাধারণ সাম্যের কথা, শুনে তো ভালোই লাগছে, তাই না? বন্ধুরা, এবার একটু বাস্তবের দিকে তাকাই চলুন। বর্তমান ভারতে, এবং এটা কোনো মতামত নয়, এটা একটা পরিসংখ্যান, গত কয়েক বছরে ইডি এবং সিবিআই এর তদন্তের শিকার হওয়া বড় বড় রাজনৈতিক নেতাদের তালিকায় কারা কারা আছেন? 14 জন প্রথম সারির নেতা, তাদের মধ্যে একজনও কি বিজেপির নেতা রয়েছেন? একেবারে নেই, একজনও নেই, সবাই বিরোধী দলের। তাহলে প্রধানমন্ত্রীও এর আওতায় পড়বেন, এই কথাটা কি হাস্যকর নয়? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করবে কে? ইডি তো কেন্দ্রীয় সরকারের অধীনে, সিবিআইও তো কেন্দ্রীয় সরকারের অধীনে। রাষ্ট্রপতিও কি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন? একেবারে নয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শই চলেন। তাহলে এই নিরপেক্ষতার মানেটা কি? এর মানে হলো আইনের ভাষায় যতই সমতার কথা থাকুক না কেন, বাস্তবে এই আইনের একমাত্রই শিকার হবেন বিরোধীরা। কারণ হাতিয়ারটা যার হাতে সে নিজের বুকে সেটা একেবারেই ঠেকাবে না। এটা ঠিক সেই পরিস্থিতির মতো যদি বলা হয় এই বন্দুকটা সবার জন্য সমান বিপজ্জনক, কিন্তু বন্দুকটা একজনের হাতে এবং ঘরের বাকি সবাই নিরস্ত্র, তখন সাম্যের কথা কতটা বলা অর্থবহ। এবার আসুন দুটো উদাহরণে। হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, একটি আদিবাসী অধ্যুষিত রাজ্যের নির্বাচিত নেতা। জমি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো, প্রায় 5 মাস তিনি জেলে কাটালেন। 5 মাস বন্ধুরা, মানে 150 দিনেরও বেশি। এই নতুন বিল যদি তখন আইন হতো তাহলে 31তম দিনেই তার পদ যেত। এবং জানেন তখন কি হতো? তাকে জেলে রেখে রাজ্যে একটি অস্থিরতা তৈরি করা হতো, বিধায়কদের উপর চাপ বা প্রলোভন আসতো, সরকার পড়তো, বিজেপি সরকার বানাতো। কিন্তু পরে কি হতো? পরে আদালত সোরেনকে জামিন দিল। আদালতের পর্যবেক্ষণে বলা হলো আদিবাসী জমি দখলের সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে প্রশ্ন আছে, অর্থাৎ যে অভিযোগে তাকে 5 মাস বন্দি রাখা হলো সেই অভিযোগের ভিত্তিটাই দুর্বল। কিন্তু যদি এই বিল থাকতো তাহলে কি ক্ষমতা ফিরে পেতেন? একেবারেই পেতে না। ক্ষমতা একবার গেলে সেটা চলেই গেছে। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, তিনিও বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। পরে সুপ্রিম কোর্ট জামিন দিল এবং তখন আদালত বলল নির্বাচনের আগে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে আটকে রাখা একেবারেই সঠিক নয়। সুপ্রিম কোর্ট নিজে এই কথা বলল। কিন্তু এই নতুন বিল থাকলে
30 দিনের পরই একেবারে সব শেষ। সুপ্রিম কোর্টও তখন বলতো হ্যাঁ জামিন পাচ্ছেন, কিন্তু পথ তো গেছে আইনের নিয়মে। এটা কি গণতন্ত্র নাকি গণতন্ত্রের মুখোশ পরা স্বৈরতন্ত্র? এবার আসি বন্ধুরা যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি প্রসঙ্গে। 31 সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল এই বিলের খুঁটিনাটি পর্যালোচনা করতে। চেয়ারপারসন বিজেপির সাংসদ অপরাজিতা সারেঙ্গি। এখন বলুন তো, যে কমিটিতে সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতাসীন দলের, সেই কমিটি কি সত্যিকারের স্বাধীন মতামত দিতে পারে? ইতিহাস বলে একেবারে নয়। তাই তো কংগ্রেস এই কমিটি বয়কট করেছে, তৃণমূল কংগ্রেস বয়কট করেছে। তাদের যুক্তি পরিষ্কার, এই কমিটি আসলে একটা নাটক, একটা গণতান্ত্রিক ভান। পর্দার পেছনে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে, কমিটি শুধু সেটাতে সিলমোহর দেবে। কমিটির ভেতর থেকে খবর আসছে যে বিলের সবচেয়ে বিতর্কিত অংশ সেই 30 দিনের নিয়ম, সেটা বাদ দেওয়ার কোনো আলোচনাই হয়নি। কমিটি এই ধারাটি বিল থেকে সরাতে একেবারে রাজি নয়। আগামী 17 জুলাই 2026 চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার কথাও রয়েছে। এবং বন্ধুরা তারপরেই কিন্তু বাদল অধিবেশনে বিলটি পাশ করার চেষ্টা করা হবে। দ্রুততা লক্ষ্য করুন, তাড়াহুড়োটা লক্ষ্য করুন। যখন কোনো সরকার একটি বিল এত দ্রুত পাশ করাতে চায়, তখন সবসময় একটাই প্রশ্ন ওঠে, কেন এত তাড়া, কার স্বার্থে এতটা তড়িঘড়ি? এই বিলের পাশাপাশি আরেকটি বড় ছবি দেখতে হবে, সারা দেশে এখন কি চলছে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু সর্বত্র একটা অলিখিত লড়াই চলছে। বিধায়ক ভাঙানোর খেলা, সাংসদ টানার খেলা, অপারেশন লোটাস। এই নামটা ভারতীয় রাজনীতিতে এখন কোনো রহস্যময় ঘটনা নয়, কিন্তু বর্তমান সংখ্যার হিসেবটা দেখুন। লোকসভায় বিজেপি বা এনডিএর সংখ্যা এখনো সাংবিধানিক সংশোধনের জন্য প্রয়োজনীয় 2/3 থেকে 35টি আসন কম। রাজ্যসভাতেও ঘাটতি রয়েছে। তাহলে এই বিলটি কিভাবে পাশ হবে? এখানেই বোঝা যাচ্ছে পুরো কৌশলটা। একদিকে এই বিলের ভয় দেখাও বিরোধী মুখ্যমন্ত্রীদের, অন্যদিকে অপারেশন লোটাসের মাধ্যমে ধীরে ধীরে সংখ্যাটা বাড়াও। দুটো মিলিয়ে একটা চাপের পরিবেশ তৈরি করো, যেখানে বিরোধী দলের অনেকেই ভাববেন প্রতিরোধ করে কি লাভ, শেষে তো পদই যাবে। এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ বন্ধুরা। আইনের আড়ালে ভীতি প্রদর্শন, এবং ভীতি প্রদর্শনের সবচেয়ে কার্যকরী উপায় হলো এটা দেখানো যে আমরা পারি, আমরা করেছি এবং আমরা আবার করব। বন্ধুরা ভারত একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোগত রাষ্ট্র, অর্থাৎ ফেডারাল স্টেট। এই ফেডারেল কাঠামো মানে হলো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার একটা সুনির্দিষ্ট বিভাজন আছে। রাজ্যগুলো নিজ নিজ নির্বাচিত সরকার চালাবে, কেন্দ্র সেখানে হস্তক্ষেপ করবে না, এটাই সাংবিধানিক নীতি। কিন্তু এই বিলটি কার্যত সেই নীতিটাকেই একেবারে উল্টে দেয়। কেন? প্রশ্নটা অবশ্যই আসা স্বাভাবিক, কারণ মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করার ক্ষমতা তখন আর জনগণের কাছে থাকে না, বিধানসভার কাছে থাকে না, এমনকি রাজ্যপালের স্বাধীন বিচারের কাছেও একেবারে থাকে না। ক্ষমতাটা চলে যায় একটি কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে। একটা রাজ্য সরকার ফেলে দেওয়ার জন্য তখন তার আর নির্বাচন জেতার দরকার নেই, শুধু দরকার হবে ইডি বা সিবিআইকে নিয়ে মামলা করাও, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করাও, 30 দিন জেলে রাখো, সরকার অটোমেটিকই পড়ে যাবে নতুন আইন অনুসারে। এটাকে কি বলবো আমরা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো নাকি ফেডারালিজমের একেবারে শেষ পর্যায়ে? ভারতের সংবিধান প্রণেতারা, বিশেষ করে বাবা সাহেব আম্বেদকর, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো তৈরি করেছিলেন একটি বিশেষ কারণে। কারণ ভারত একটি বৈচিত্র্যময় দেশ, এখানে বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি এবং জাতিসত্তার মানুষ আছেন। রাজ্যগুলোর নিজস্ব পরিচয় আছে এবং সেই পরিচয় রক্ষার জন্য রাজ্য সরকারের স্বায়ত্তশাসন দরকার। এই বিল সেই স্বায়ত্তশাসনকে কার্যত অর্থহীন করে দেয়। কারণ যদি যে কোনো সময় কেন্দ্র চাইলেই একজন মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিতে পারে শুধু একটি তদন্ত সংস্থার সাহায্যে, তাহলে রাজ্যের স্বায়ত্তশাসন থেকে গেলটা কোথায়? মনে করুন কয়েক মাস আগের কথা, নারী সংরক্ষণ বিলের আড়ালে একটি পরিসমন বিল আনা হয়েছিল, সীমানা পুনর্নির্ধারণ। দক্ষিণ ভারতের রাজ্যগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো এই বিলে, কারণ জনসংখ্যার ভিত্তিতে আসন বন্টন হলে জনবহুল উত্তর ভারতের রাজ্যগুলো বেশি আসন পায়। বন্ধুরা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা প্রথমবার এই বিলটা আটকে দিল। 12 বছরে প্রথমবার মোদী সরকারের একটা বড় পরিকল্পনা সংসদে হোঁচট খেল। সেই পরাজয় কি মোদী সরকার ভুলে গেছে? একেবারে নয়। এবার তারা এসেছে নতুন কৌশলে। এই মুখ্যমন্ত্রী পদচ্যুতির বিলটা আসলে একটা দুই ধারা তলোয়ার। একদিকে এটা সরকার বিরোধী মুখ্যমন্ত্রীদের বিপদে ফেলার হাতিয়ার, অন্যদিকে এই হাতিয়ারের ভয় দেখিয়ে বিরোধী রাজ্য সরকারগুলিকে কেন্দ্রের বিভিন্ন বিলে সমর্থন দিতে বাধ্য করা, যেমন পরিসীমন বিল। এটা একটা চাপ প্রয়োগের নোংরা রাজনীতি। সমর্থন না করলে জেলে পাঠাবো, জেলে গেলে 30 দিনে পথ যাবে, এটা হলো আসল বার্তা। এবং এই বার্তাটা পরিষ্কার হয়ে যায় যখন দেখি বিলটা আনার সময়টা কাকতালীয় নয়। বাদল অধিবেশনে যেখানে পরিসমন বিল নিয়েও আলোচনা হতে পারে, ঠিক সেই সময় এই বিলটা আনা হচ্ছে। এই বিলকে অন্য একটি বিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, এটাই এই সরকারের কৌশল। এবার একটু বন্ধুরা অন্যদিকে তাকাই। সোনম ওয়াংচুক, তাকে কি মনে আছে আপনাদের? লাদাখের অধিকারের জন্য লড়াই করা এই শিক্ষাবিদ উদ্ভাবককে একসময় রাষ্ট্রদ্রোহের মামলায় 3 মাস আটকে রাখা হয়েছিল। 3 মাস বন্ধুরা, মানে 90টা দিন।
পরে সরকার নিজেই কিন্তু মামলা উঠিয়ে নিল। ভাবুন, যদি এই মামলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হতো এবং একটি নতুন বিল থাকতো, তাহলে কি হতো? 30 দিনের মাথায় পদ যেত এবং তারপর মামলা তুলে নিলেও কি লাভ হতো? বন্ধুরা, এবার আসুন তামিলনাড়ুর কথায়। জোসেফ বিজয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া এই মানুষ এখন তামিলনাড়ুতে একটি শক্তিশালী রাজনৈতিক উপস্থিতি তৈরি করছেন। তার দল আস্তে আস্তে শক্তি পাচ্ছে। এই ধরনের উদীয়মান রাজনৈতিক শক্তিকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ উপায় কি? যদি কোনো মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী হন এবং যদি এই আইন থাকে, তাহলে একটা ইডি মামলা, 30 দিনের হেফাজত এবং সবকিছু শেষ। ভারতীয় রাজনীতিতে এই বিলটা তাই শুধু এখনকার বিরোধীদের জন্য হুমকি নয়, এটা ভবিষ্যতে যে কোনো নতুন রাজনৈতিক শক্তির জন্য একটা তরোয়াল। যে তরোয়ালটা ঝুলছে, কখন পড়বে সেটা নির্ভর করছে কেন্দ্রের ইচ্ছার উপর। বন্ধুরা, এবার একটু সংখ্যার হিসেব করা যাক। এই বিলটি পাশ করতে হলে কি দরকার? সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নাকি সাংবিধানিক সংশোধনীর জন্য প্রয়োজনীয় 2/3? যেহেতু এই বিলটি সংবিধানের অনুচ্ছেদ পরিবর্তন করছে, তাই এটি একটি সাংবিধানিক সংশোধনীয় আয়তায় পড়তে পারে। সেক্ষেত্রে দরকার হবে 2/3, এবং সেই সংখ্যা বিজেপি বা এনডিএর কাছে বর্তমানে নেই। লোকসভায় প্রায় 35টি আসনের ঘাটতি রয়েছে এবং রাজ্যসভাতেও একই ঘাটতি। তাহলে রাস্তাটা কি? রাস্তাটা দুটো। প্রথম রাস্তা, কিছু বিরোধী দলের সমর্থকদের সমর্থন আদায় করা, প্রলোভন বা চাপ দিয়ে। দ্বিতীয়ত, এই বিলটাকে সাধারণ আইন হিসেবে পেশ করা, সাংবিধানিক সংশোধনী হিসেবে নয়। সেক্ষেত্রে সরল সংখ্যাগরিষ্ঠতাই একেবারে যথেষ্ট, এবং এই দ্বিতীয় রাস্তাটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ যদি সরকার দাবি করে যে এটা সাংবিধানিক সংশোধনী নয়, শুধু একটা সাধারণ আইন, এবং সরল সংখ্যাগরিষ্ঠতায় পাশ করে ফেলে, তাহলে বিরোধীরা আদালত পর্যন্ত যেতে পারে। সুপ্রিম কোর্ট হয়তো এতে স্থগিতাদেশও দিতে পারে, কিন্তু ততক্ষণে মামলা চলবে, আইন বইয়ে লেখা থাকবে, এবং সেই আইনের ভয় কাজ করে যাবে। এমনকি স্থগিতাদেশের সময়ও। ভয়ের রাজনীতিতে আইনটা কার্যকর থাকুক বা না থাকুক, ভয়টা কিন্তু অবশ্যই কার্যকর থাকবে। এই পুরো আলোচনায় একটা ঘটনা বারবার ফিরে আসে। হেমন্ত সোরেন যখন জেলে গেলেন, তখন তিনি তার বিশ্বস্ত সহযোগী চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী করলেন, তার উপর ভরসাও করলেন। কিন্তু পরবর্তীতে চম্পাই সোরেন বিজেপিতে যোগ দিলেন। এটা কি শুধু একটা ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার গল্প? একেবারেই নয় বন্ধুরা, এটা একটা সিস্টেমের গল্প। যখন একজন মুখ্যমন্ত্রী জেলে, তখন তার দলের বিধায়করা অনিশ্চয়তায় থাকেন। কখন জামিন হবে জানা নেই, সরকার কতদিন টিকবে সেটাও জানা নেই। এই অনিশ্চয়তার মুহূর্তে কেউ কেউ নিজের ভবিষ্যৎ ভাবেন, এবং যদি নতুন বিল থাকতো তাহলে সেই অনিশ্চয়তা হয়তো আরো বেশি থাকতো। কারণ 30 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ চলে যাওয়া মানে সরকার টলমল। সেই অনিশ্চয়তার সুযোগে অপারেশন লোটাসটা চলতে থাকে, বিধায়ক কিনে নেওয়া হয়, দল ভাঙে, সরকার পড়ে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটাকে এই বিল আইনি বৈধতা দেয়। মানে বন্ধুরা, আগে যেটা ছিল অবৈধ রাজনৈতিক ষড়যন্ত্র, এবার সেটা আইনের আশীর্বাদ ধন্য। এটা কি গণতান্ত্রিক অবনতি নয়? এটা কি শাসনতান্ত্রিক সংকট নয়? এতক্ষণ শুধু বিপদের কথা বললাম, এবার একটু বিরোধীদের অবস্থানটাও দেখা অত্যন্ত জরুরি। কংগ্রেস এবং তৃণমূল সিজেপিকে বয়কট করেছে। এটা কি সঠিক সিদ্ধান্ত? দুটো মত আছে। একদিকে বলা যায় বয়কট মানে খেলার বাইরে থাকা। যখন কমিটি বৈঠক করছে, তখন যদি বিরোধী কণ্ঠস্বর না থাকে, তাহলে রিপোর্টে বিরোধী মতামতের কোনো জায়গায় থাকবে না। বয়কট মানে সুযোগ হারানো। অন্যদিকে বলা যায় যে কমিটিতে আগে থেকেই সংখ্যাগরিষ্ঠতা একেবারে নিশ্চিত, সেখানে অংশগ্রহণ মানে একটা ব্যর্থ প্রতিরোধকে বৈধতা দেওয়া। বয়কট একটা বার্তা পাঠায়, আমরা এই প্রক্রিয়াকে স্বীকার করিনি। তবে বয়কটের বাইরে বিরোধীদের আর কি কোনো কৌশল থাকতে পারে? অবশ্যই থাকতে পারে বন্ধুরা। প্রথমত, সংসদের ভেতরে শক্তিশালী বিতর্ক। বিলটি বাদল অধিবেশনে উঠলে প্রতিটি ধারায় আপত্তি তোলা। দ্বিতীয়ত, বাইরের জনমত গঠন। বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সাংবাদিক, আইনজীবী, এই সবাইকে নিয়ে একটা বিস্তৃত বিতর্ক তৈরি করা। তৃতীয়ত, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ। বিল পাশ হলে সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম কোর্টে যাওয়া। কিন্তু এই সব কিছুর একটা বড় সমস্যা রয়েছে। এই দেশের গণমাধ্যমের একটা বড় অংশ এখন সরকারের সুরেই কথা বলে। এটা কোনো গোপন কথা নয়, এটা প্রকাশ্য বাস্তবতা। ফলে যদি বিলের বিপদ নিয়ে সঠিক তথ্য জনগণের কাছে না পৌঁছয়, তাহলে জনমত গঠন অত্যন্ত কঠিন কাজ, এবং জনমত না থাকলে রাজনৈতিক চাপও তৈরি হয় না। এখানেই বন্ধুরা এই ভিডিওর মতো বিষয়বস্তু একেবারে প্রাসঙ্গিক এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বন্ধুরা, ভারতের সংবিধানে একটি ধারণা আছে, মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, সংসদ সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারবে না। সেই মৌলিক কাঠামোর মধ্যে কি আছে? গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আইনের শাসন, ন্যায় বিচার আর মৌলিক অধিকার। এই প্রস্তাবিত বিলটি কি এই মৌলিক কাঠামো লঙ্ঘন করে?
অনেক আইনজীবী বলছে একেবারেই করে। কারণ বন্ধুরা, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রীকে বিচারের রায় ছাড়াই পদচ্যুত করার ক্ষমতা দেওয়া এটা গণতন্ত্রের মৌলিক নীতির বিরুদ্ধে। কারণ কেন্দ্রীয় সংস্থার হাতে রাজ্য সরকার ভাঙানোর হাতিয়ার দেওয়া এটা যুক্তরাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে রয়েছে। কারণ দোষ প্রমাণিত হওয়ার আগেই শাস্তি দেওয়া এটা আইনের শাসনের একেবারে বিরুদ্ধে। ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, এই নীতিটা ভারতীয় বিচার ব্যবস্থার মেরুদণ্ড। এই বিল সেই মেরুদণ্ডকে আঘাত করে। কারণ 30 দিনের হেফাজতে থাকা মানে দোষী নয়, কিন্তু এই বিলে সেই 30 দিনকেই শাস্তির ভিত্তি বানানো হচ্ছে। এটা কি ন্যায় বিচার বন্ধুরা, নাকি এটা আইনের পোশাক পরা অবিচার মাত্র? পৃথিবীর অন্য গণতান্ত্রিক দেশগুলোতে এমন কোনো ব্যবস্থা আছে কি? প্রশ্নটা আসা কিন্তু অবশ্যই স্বাভাবিক। আমেরিকায় একেবারে নয়, সেখানে রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে হলে ইমপিচমেন্ট লাগে, সংসদের 2 কক্ষের সম্মতি লাগে, শুধু গ্রেপ্তার করলেই কিন্তু পদ যায় না। ব্রিটেনে সেখানেও নেই, প্রধানমন্ত্রীকে সরাতে হলে সেখানে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পাশ করতে হয়। কানাডায়, অস্ট্রেলিয়ায়, জার্মানিতে কোথাও এমন নিয়ম কিন্তু নেই যে গ্রেপ্তার হলেই পদ যাবে। কিন্তু কেন নেই বন্ধুরা, প্রশ্নটাও আসা স্বাভাবিক। কারণ এই দেশগুলো বুঝেছে আইনের অপব্যবহার একেবারে হতে পারে। গ্রেপ্তারের মানে দোষী নয়, বিচার হওয়া পর্যন্ত একটি ব্যক্তি নির্দোষ। কিন্তু ভারত এখন সেই পথ থেকে সরে আসছে। আর এটা যদি ঘটে তাহলে আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তি কোথায় এসে দাঁড়াবে, এই প্রশ্নটাও কিন্তু উঠতে পারে। ইতিমধ্যেই ফ্রিডম হাউস এবং ভিডেমের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো ভারতকে ইলেকট্রাল অটোক্রেসি হিসেবে চিহ্নিত করতে শুরু করেছে। এই বিল পাশ হলে সেই মূল্যায়ন আরো গভীর হবে, এবং সেটা শুধু ভাবমূর্তির প্রশ্ন নয়, এটা বিদেশি বিনিয়োগের প্রশ্ন, এটা কূটনৈতিক সম্পর্কের প্রশ্ন, এটা ভারতের দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্বাস্থ্যের প্রশ্ন। বন্ধুরা, এতক্ষণ আমরা অনেক দিক দেখলাম, এবার আসি মূল প্রশ্নে। এই বিলটা কি সত্যি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য? যদি তাই হতো তাহলে কি শুধু বিরোধী নেতাদেরই ইডি এবং সিবিআই তদন্ত করতো? কোনো বিজেপি নেতাকে কেন এই তদন্তের মুখে পড়তে দেখা গেল না এই 12টি বছরে? যদি এই বিল দুর্নীতিমুক্ত রাজনীতির জন্য হতো তাহলে কি যে নেতারা বিরোধী দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তাদের বিরুদ্ধে মামলাগুলো আপোষ হয়ে গেল কেন? এই ঘটনাগুলো কি সত্যিই কাকতালীয়? যদি এই বিল সত্যিকারের সংস্কারের জন্য হতো তাহলে কি বিরোধীদের সঙ্গে ব্যাপক আলোচনা হতো না? জেপিসিতে সত্যিকারের বিতর্কের সুযোগ থাকতো না? এই প্রশ্নগুলোর উত্তর সবাই জানেন, কিন্তু উচ্চস্বরে কেউই কিছু বলছে না। তাই আমি বলছি, এই বিলটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নয়, এটা ক্ষমতার কেন্দ্রীভবনের একটা নতুন অস্ত্র। এটা বিরোধী রাজ্য সরকার ভাঙানোর একটা আইনি হাতিয়ার। এটা ভারতীয় বহুদলীয় গণতন্ত্রকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার একটা সুচিন্তিত, সুপরিকল্পিত পদক্ষেপ। এবং বন্ধুরা, এটা বলতে কিন্তু ভয় পাওয়া উচিত নয়, কারণ যখন গণতন্ত্র বিপদে থাকে তখন চুপ থাকা মানে সম্মতি দেওয়া। শেষ পর্যন্ত এই যুদ্ধটা কি সংসদে হবে না, এই যুদ্ধটা হবে জনগণের মনে। কারণ গণতন্ত্রের শেষ রক্ষা কবচ হলো জনগণ। যদি জনগণ সচেতন থাকেন, যদি মানুষ বুঝতে পারেন যে কি হচ্ছে, যদি প্রশ্ন করা বন্ধ না করা হয়, তাহলে কোনো সরকারের পক্ষেই গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। কিন্তু যদি মানুষ ভাবেন এটা রাজনৈতিক ব্যাপার, আমার কি, তাহলে একদিন হয়তো দেখবেন আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে আপনি ভোট দিয়েছিলেন তিনি জেলে। 30 দিন পেরোলেই পদ গেছে, তখন অন্য কেউ বসে আছেন যাকে আপনি ভোটটাই দেননি। এবং তখন যদি বলেন এটা অন্যায়, তখন বলা হবে আপনাকে এটাই আইন দিয়ে অন্যায়কে বৈধ করা। এই বিল ঠিক এটাই করতে চাইছে। বন্ধুরা, আজকে আমরা একটা দীর্ঘ আলোচনা করলাম, এই বিলের ধারাগুলো বিশ্লেষণ করলাম, হেমন্ত সোরেন এবং কেজরিওয়ালের উদাহরণ দেখালাম, জেপিসির গঠন এবং সীমাবদ্ধতা বুঝলাম, অপারেশন লোটাসের সঙ্গে এই বিলের সম্পর্ক বুঝলাম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিল সম্পর্কে সবকিছুই প্রায় বুঝলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিলের পেছনে আসল রাজনৈতিক উদ্দেশ্যটাকে চিহ্নিত করার চেষ্টা করলাম। এখন কথা হলো কি করা উচিত। প্রথমত, এই তথ্যগুলোকে ছড়িয়ে দিন, এই ভিডিওটা শেয়ার করুন, মানুষকে জানান হচ্ছেটা কি। দ্বিতীয়ত, আপনার নির্বাচিত প্রতিনিধিকে প্রশ্ন করুন তিনি কি এই বিলের পক্ষে, আর যদি পক্ষে হয়ে থাকে তাহলে আবার প্রশ্ন করুন কি কারণে পক্ষে। তৃতীয়ত, গণমাধ্যমের উপর নির্ভরশীলতা কমান, নিজে তথ্য যাচাই করুন, বিভিন্ন উৎস থেকে খবর পড়ুন। চতুর্থত, মনে রাখুন গণতন্ত্র একটা দিনের ঘটনায় শেষ হয় না, এটা ধীরে ধীরে রক্ষা হয়, এবং সেই ক্ষয় ঠেকানো যায় যদি মানুষ সজাগ থাকে। ভারতের সংবিধান একটি জীবন্ত দলিল, এটি কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ত্যাগ এবং সংগ্রামের ফসল। এটাকে রক্ষা করার দায়িত্ব শুধু রাজনীতিবিদদের নয়, এই দায়িত্ব আমার আপনার দেশের প্রতিটি নাগরিকের। তাই আজকের ভিডিওর শেষে একটাই কথা বলবো, চোখ খোলা রাখুন, প্রশ্ন করতে থাকুন, এবং মনে রাখবেন যখন ক্ষমতা কাউকে চুপ করিয়ে দিতে চায় তখন সবচেয়ে বড় প্রতিরোধ হলো কথা বলা। আজকে এই ভিডিও দেখে আপনি সেই প্রতিরোধের অংশ হলেন। এই চ্যানেলে আরো অনেক সমালোচনামূলক বিশ্লেষণ পাবেন, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।